গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমাদের এসএলএসটির র্যাপিড ফায়ার রাউন্ড 2 যেটা আমরা করব ড্রামার ওপর 70খানা এমসিকিউ আজকে আমরা কভার করব। একদমই অনার্স লেভেলের কোয়েশ্চেন্স থাকবে এবং আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শেক্সপিয়ার্স ম্যাকবেথ, জর্জ বার্নার্ড শজ আর্মস অ্যান্ড দ্য ম্যান। আমি পাস থেকেও একটা রেখেছি, জন গ্যালসওয়ার্দি জাস্টিস, অলিভার গোল্ডস্মিথ শি স্টুপস টু কঙ্কার অ্যান্ড জেমস সিংস রাইডার্স টু দ্য সি। যদিও 11-12-এর সিলেবাসে আমাদের জাস্টিস নেই, কিন্তু আমি জাস্টিসটা রেখেছি যেহেতু ড্রামার ওপর আমরা ক্লাসটা করছি। যারা পাসে পরীক্ষা দিচ্ছ তারা এখান থেকে জাস্টিসটাও পেয়ে যাবে, ঠিক আছে? আর যারা অনার্স এবং পাস দুটোই দিচ্ছ, আশা করি এটা খুবই ফ্রুটফুল একটা সেশন হবে, যেখানে আমরা টোটাল 70 কোয়েশ্চেন্স কভার করব উইদিন আ স্প্যান অফ 1 আওয়ার। স্টার্ট করে দেবো ম্যাকবেথ থেকে। প্রথম 20টা প্রশ্ন আমরা দেখব। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, দ্য উইচেস প্যারাডক্স ইন অ্যাক্ট 1 সিন 1 ইজ। যে প্লেটা অন্তত একবার পড়েছে তার এটা নিশ্চয়ই আইডেন্টিফাই করা উচিত, এবং ফিগার অফ স্পিচটাও এখানে দেওয়া হয়েছে প্যারাডক্স। তোমরা যখন লাইনটা পড়বে অবশ্যই এই লাইনটা মাথায় রাখো, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার অ্যান্ড ইট ইজ আ প্যারাডক্স, ঠিক আছে? টু কন্ট্রাডিক্টরি আইডিয়াস হ্যাভ বিন জাক্সটাপোজড, ঠিক আছে? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, ঠিক আছে? এগিয়ে গেলাম। ম্যাকবেথস ফার্স্ট ওয়ার্ডস ইন দ্য প্লে, দুটো প্রশ্নকে দেখো অলমোস্ট সিমিলার লাগতে পারে লাইন দুটো। ম্যাকবেথস ফার্স্ট ওয়ার্ডস ইন দ্য প্লে আইরনিক্যালি একো দ্য উইচেস। প্রথমবার যখন পাঠকের সাথে বা অডিয়েন্সের সাথে ম্যাকবেথের পরিচয় হচ্ছে, দ্য ভেরি ফার্স্ট ওয়ার্ডস ম্যাকবেথ আটার্স ইন কোর্স অফ অ্যাক্ট 1 সিন 1, যখন আমরা দেখছি যে উইচেস প্রফেসি দিয়ে শুরু হচ্ছে, একই কথার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি ম্যাকবেথের প্রথম স্পিচের মধ্য দিয়েও। মানে একটা দেয়ার ইজ অ্যান আনক্যানি সিমিলারিটি বিটুইন what the witch's prophecy was and how Macbeth introduces himself to the audience or to the readers. তাহলে এখানে দুটো লাইনকে আমরা যদি পাশাপাশি দেখি অবশ্যই আমরা আইডেন্টিফাই করতে পারবো দ্যাট দ্য আনসার উইল বি এ, সো ফাউল অ্যান্ড ফেয়ার আ ডে আই হ্যাভ নট সিন। তাহলে এটা এবার আমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, কারণ যখনই আমি এই স্পিচটা ইউজ করছি তখন একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আমার মোটিভটা কী, ঠিক আছে? যে আমার প্রথম যখন আমরা উইচেস প্রফেসি শুনছি, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, মানে দ্যাট সেটস দ্য টোন ফর দ্য এন্টায়ার প্লে। আর ম্যাকবেথ যখন প্রথমবার এই কথাটা আটার করছে, ঠিক আছে, বাই দেন হি হ্যাড অলরেডি হার্ড দ্য প্রফেসি অফ দ্য উইচেস, এবং সে অ্যাকচুয়ালি ওই উইচেস প্রফেসিটারই যেন তার মধ্য দিয়ে একটা রিপিটিশন হচ্ছে, এবং এটা বোঝানো যাচ্ছে শেক্সপিয়ার এটা অ্যাকচুয়ালি হিন্ট করছেন যে ম্যাকবেথের মধ্যেও কিন্তু ওই প্রফেটিক ভিশনটা ইজ অলরেডি কাস্টিং আ স্পেল, অ্যান্ড ম্যাকবেথ ইজ আন্ডার দ্য effect, the magical effect of the prophecy of the witches, and he is psychologically drawn towards the prophecy, and he is actually thinking about his vaulting ambition, and his desire to be the king of Scotland is actually inflamed by the prophecy which has been made by the witches, ঠিক আছে? তাহলে ম্যাকবেথ কি বলছে, সো ফাউল অ্যান্ড ফেয়ার আ ডে আই হ্যাভ নট সিন। তাহলে এখানেও একটা প্যারাডক্সিক্যাল একটা সেন্স রয়েছে যে সো ফাউল অ্যান্ড ফেয়ার মানে একাধারে ফাউল আবার ফেয়ার, ঠিক আছে? সো দিস ইজ সামথিং উইচ রেসিপ্রোকেটস দ্য প্রফেসি অফ দ্য উইচেস। ইট ইজ লাইক an echo of the earlier version which was given by the three weird sisters. Next question e jabo. The weird sisters greet Macbeth with all except Thane of Glamis, Thane of Cawdor, King hereafter, Father of Kings. তাহলে ম্যাকবেথ প্রথম তিনটে দেখো, ম্যাকবেথ যখন আমাদের প্লেটা আরম্ভ হচ্ছে, ঠিক আছে, তো অলরেডি ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ গ্ল্যামিস, দেন হি বিকামস দ্য থেন অফ কর্ডার, এবং তারপর যেটা বলেছিল যে কিং হিয়ার আফটার। তাহলে এই প্রথম তিনটেই কিন্তু ম্যাকবেথের জীবনে অ্যাকর্ডিং টু দ্য প্রফেসি অফ দ্য উইচ, all these three prophecies are getting real. Macbeth is tasting success.
বাই ফেয়ার অর ফাউল, বাট আলটিমেটলি যে অপশন ডিটা রয়েছে ফাদার অফ কিংস, এটা তো ম্যাকবেথের উদ্দেশ্যে বলা হয়নি, এটা অ্যাকচুয়ালি ব্যাংকোর উদ্দেশ্যে বলা হয়েছে। তাহলে এখানে প্রশ্নটা আছে দ্য উইয়ার্ড সিস্টার্স গ্রিট ম্যাকবেথ উইথ অল এক্সেপ্ট, কোনটা ম্যাকবেথের জন্য অ্যাপ্লিকেবল নয়, ফাদার অফ কিংস। এবং নাটকটা যদি আমরা পুরো পড়ে থাকি তাহলে আমরা দেখব যে ম্যাকবেথকে কোনো সন্তান দেখানো হয়নি, ঠিক আছে। ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ দে ডু নট প্রডিউস এনি children, and which is a metaphor to the fact that Lady Macbeth also intends to unsex herself, যেটাকে আমি বলি ডিফেমিনাইজেশন অফ লেডি ম্যাকবেথ। তো সেই জন্য ম্যাকবেথের কোনো সন্তান কিন্তু এন্টায়ার প্লেতে দেখানো হয়নি, which is symbolic of the moral and perhaps the biological blight that Macbeth symbolizes, ঠিক আছে। তো ফাদার অফ কিংস কথাটা অ্যাপ্লিকেবল হচ্ছে অনলি ফর ব্যাংকো। তাহলে আমাদের এখানে আনসার কোনটা করব আমরা এটা আনসার করব অপশন ডি, ঠিক আছে। অপশন ডি শুড বি দ্য আনসার, কারণ প্রথম তিনটে ম্যাকবেথের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রফেসি অফ দ্য উইচেসও বলতে পারো, আবার রিয়েল লাইফেও আমরা দেখছি যে ফ্রম থেন অফ গ্ল্যামিস ম্যাকবেথ বিকামস দ্য কিং অফ স্কটল্যান্ড, ঠিক আছে। সো দিজ আর দ্য থ্রি প্রফেসিস অফ দ্য উইচেস। নেক্সট কি বলছে, ব্যাংকোস প্রফেসিজ ফ্রেজড অ্যাজ, ব্যাংকো কি বলা হচ্ছে, লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার, দাও শ্যাল গেট কিংস দো দাও বি নান। আরেকটা কি আছে, আরেকটা আমরা দেখি, নেক্সট ওয়ান অপশন ডিতে বলেছে অল অফ দি অ্যাবাভ, রাইট। তাহলে ব্যাংকোস প্রফেসি ইজ ফ্রেজড অ্যাজ লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, which is correct, not so happy yet much happier, which is also correct, thou shall get kings, thou shall get kings মানে you will be the father of kings, though thou be none, নিজে রাজা না হলেও ব্যাংকোস ডিসেন্ডেন্টস will be the king, এবং অপশন ডিতে রাখা হয়েছে ওই জন্য অল দি অ্যাবাভ। তাহলে আমরা এখানে আনসার করব অল দি অ্যাবাভ, রাইট। তাহলে এইভাবে তোমরা যখন পড়বে লাইনগুলোকে মনে রাখবে, লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, নট সো হ্যাপি ইয়েট মাচ হ্যাপিয়ার, দাও শ্যাল গেট কিংস দো দাও বি নান। সো অল দিস থ্রি আর অ্যাপ্লিকেবল ফর ব্যাংকো, ঠিক আছে। কারণ ব্যাংকো বিকামস দ্য ফাদার অফ কিংস, ঠিক আছে। হিজ ডিসেন্ডেন্টস বিকামস কিং, his descendants become kings, though he himself never becomes a king. কি বললাম, হিজ ডিসেন্ডেন্টস বিকাম কিংস দো হি হিমসেলফ ডাজন্ট বিকাম ওয়ান। তাহলে দিস অ্যাপ্লাইজ ফর ব্যাংকো, অল দিস ফোর অ্যাপ্লাইজ ফর ব্যাংকো। পাঁচ নম্বরে যাচ্ছি, লেডি ম্যাকবেথ কলস অন দ্য স্পিরিটস টু আনসেক্স মি হিয়ার, যেটা আমি বলছিলাম ডিফেমিনাইজেশন, এটা কখন হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্ট 1 সিন 5, ঠিক আছে। খুব ভালো করে প্লেটা যদি পড়া থাকে তাহলে অসুবিধা হওয়ার কথা নয়, যদি নাও পড়া থাকে তাহলেও আমরা অন্তত ইম্পর্টেন্ট সিনগুলোকে ফোকাস করব, ঠিক আছে। উই মাস্ট ফোকাস অন দ্য ভেরি ইম্পর্টেন্ট সিনস। তাহলে লেডি ম্যাকবেথ কলস অন দ্য স্পিরিটস টু আনসেক্স মি হিয়ার, মানে যেখানে সে নিজের ফেমিনিটিকে অস্বীকার করছে, ঠিক আছে। শি ইজ ট্রাইং হার বেস্ট টু unsex her and defeminize herself, and by invoking the evil spirit she is actually trying to fill her up with the direst cruelty so that she can muster enough courage to go ahead and execute the murder of
Duncan. Though she does not kill Duncan herself, she is the evil instigator. She is the evil incarnate. সেই জন্য তাকে অনেকে fourth witch বলে থাকে। অনেক scholars, অনেক Shakespearean critics তাকে fourth witch বলে থাকেন। She is a fiendish character for some. আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য বেল দ্যাট লেডি ম্যাকবেথ রিংস সিগনালস। তাহলে বেল রিংটা কি ইন্ডিকেট করে? ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইন্ডিকেশন, ইট প্রিসাপোজেস ডাঙ্কানস ডেথ আওয়ার। সো দ্যাট ওয়াজ অ্যান অমিনাস সিম্বল ফর দ্য অডিয়েন্স উইচ রেফার্স টু সামথিং হরেন্ডাস। ঠিক আছে, ডাঙ্কানস ডেথ আওয়ার, অপশন বি। এগিয়ে যাব। তোমরা যখন প্লেটা পড়বে সিন ওয়াইজ পড়ো, অ্যাক্ট ওয়াইজ, সিন ওয়াইজ পড়ো। এখন যেহেতু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তাই পুরো প্লেটা যদি পড়ার টাইম নাও থাকে, তাহলে অ্যাটলিস্ট মেজর সিনসগুলোকে ফোকাস করো, কোন সিনে কি ঘটছে। ঠিক আছে, ইউ মাস্ট ফোকাস অন অল দ্য মেজর সিনস, যে কোন সিনের একটা ক্রোনোলজি তৈরি করে নাও। ঠিক আছে, যে এন্টায়ার প্লেটাকে অ্যাক্ট ওয়াইজ, সিন ওয়াইজ ভাগ করে ওয়ান লাইনার দিয়ে দিয়ে কোন সিনে কি ঘটছে, কোন উল্লেখযোগ্য ঘটনাটা ঘটছে, অ্যান্ড হাউ দ্য প্লট ইজ আনফোল্ডিং। ঠিক আছে, আমরা যখন ট্র্যাজেডি পড়ি আমাদের একটা জিনিস পড়ানো হয়, দ্যাট ইজ দ্য ট্র্যাজিক গ্রাফ। ঠিক আছে, গুস্তাভ ফ্রেট্যাগস ট্র্যাজিক গ্রাফ বলা হয়। সেখানে দ্য প্লে there is an exposition, there is a rising action and there is a falling action which ends with a catharsis, which ends with the denouement. ঠিক আছে, তো এইভাবে আমরা যদি প্লেটাকে সিন ওয়াইজ ভেবে নিতে পারি যে কোন সিনে কি মেজর ইভেন্ট হচ্ছে, হাউ দ্য প্লট ইজ আনফোল্ডিং, আমাদের সুবিধা হবে। আচ্ছা, এগিয়ে যাব। ম্যাকবেথ সিজ আ ভিশন বিফোর ডাঙ্কানস মার্ডার অফ। কোন ভিশনটা দেখছেন? অনেকগুলো অ্যাপারিশন আছে, তার মধ্যে ডাঙ্কানের মৃত্যুর ঠিক আগে কোনটা হচ্ছে? আর ড্যাগার, বিকজ দ্য ড্যাগার ইজ দ্য এজেন্সি অফ মার্ডার। ঠিক আছে, অ্যাকচুয়ালি দ্য ড্যাগার ওয়ার্কস অ্যাজ নট অনলি দ্য এজেন্সি বাট অলসো দ্য অ্যাক্সেসরি থ্রু উইচ murder is executed, murder of Duncan is executed. So that dagger is very symbolic. It is a mental hallucination, you can say, that Macbeth goes on to see that bloody dagger, and as a result of which the audience are also getting a hint about Macbeth's motives and how the next thing is going to happen. That is a dramatic irony, যে ঘটনাটা ঘটার আগেই অডিয়েন্স জেনে যাচ্ছে যে Macbeth is about to murder Duncan. So the answer will be dagger. ঠিক আছে, আর dagger, option B. Sleep no more, Macbeth does murder sleep, is overheard by. এই কথাটা কোন দুজন শুনতে পাচ্ছে? Both Macbeth and Lady Macbeth, because both of them are suffering from the psychological trauma. ঠিক আছে, যে ট্রমাটা, যে ডাঙ্কানকে অ্যাসাসিনেট করার বা আফটার কিলিং ডাঙ্কান, both Lady Macbeth and Macbeth, they are suffering from their moral scruples and they are under the grip of guilt, and as a result of which they have overheard this quote, sleep no more, as if both of them have perpetually murdered sleep. এবং আমরা লেডি ম্যাকবেথের ক্ষেত্রে এটা আরও বেশি করে দেখব স্লিপ ওয়াকিং সিনে। ঠিক আছে, যেখানে শি ইজ কমপ্লিটলি ডেলিরিয়াস, শি হ্যাজ লস্ট হার মেন্টাল পিস অ্যান্ড শি ইজ repeatedly saying that out damn spot. ওটা দিয়েও একটা প্রশ্ন আমরা ইভেনচুয়ালি দেখব। তো যখন আমরা স্লিপ নো মোর, ম্যাকবেথ ডাজ মার্ডার স্লিপ, এই কথাটা কিন্তু ম্যাকবেথ বলছেন, কিন্তু ইট ইজ ওভারহার্ড বাই, তখন আনসারটা কিন্তু বোথ ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ হবে, কারণ স্লিপ ইজ আ পারপেচুয়াল ইমেজারি ইন দ্য প্লে। ঠিক আছে, এটাকে বলা হয় লেট মোটিভ, যে বারবার এই স্লিপ ইমেজারিটা ফিরে আসছে, এবং স্লিপ যেটা একটা সিম্বল হিসাবে ব্যবহার করা হচ্ছে, ইট সিম্বলাইজেস দ্য ব্যালেন্স অফ মাইন্ড, দ্য স্যানিটি অফ মাইন্ড, দ্য পিস অফ মাইন্ড, which is perpetually lost for both Macbeth and Lady Macbeth once the murder of Duncan takes place. এগিয়ে গেলাম। Question number 9. The Potter's scene functions as comic relief with
equivocator references. Equivocator মানে যেটা double meaning হয়. The Porter scene works as a comic relief because just before the Porter scene, the murder of Duncan takes place. So, comic relief এর দিক থেকে দেখতে গেলে Porter scene has risen as a significance in terms of relieving the intensity of the Duncan's murder scene, and it also works as some kind of an equivocation কারণ এটা ডাবল মিনিং থাকতে পারে ঠিক আছে তো কমিক রিলিফ উইথ equivocator references it heals it reveals the fact that the murder has been hidden. The blame of the murder has been kept on the porters, but this scene actually works as some kind of an entertainment, some kind of relief, comic relief after the intensity of the assassination scene. ঠিক আছে next one, will all great Neptune's ocean wash this blood clean from my hand occurs এটা কোথায় occur করছে অপশন এতে বলছে আফটার ডাঙ্কানস মার্ডার আফটার ব্যাংকোস গোস্ট অ্যাট লেডি ম্যাকবেথস ডেথ অ্যান্ড আফটার ম্যাকডাফস ক্রাই তাহলে উইল অল গ্রেট নেপচুনস ওশান ওয়াশ দিস ব্লাড দেখো এই কথাটাও কিন্তু আমরা প্রথম পাচ্ছি ম্যাকবেথের মুখে পাচ্ছি ম্যাকবেথ এটা আটার করছেন আবার মানে খুব ভেরি আনক্যানিলি ইট গেটস রিপিটেড বাই লেডি ম্যাকবেথ টু তাহলে আমরা এটা প্রথমবার যদি ম্যাকবেথের মুখে শুনে থাকি তাহলে ডেফিনেটলি ইট ইজ ওয়ান অফ দ্য হ্যাংওভার্স অফ Duncan's murder. So Macbeth, after murdering Duncan, he is getting to the grip of guilt. He is suffering from the trauma of death, and he is suffering from his inner turmoil. And as a result of which, Macbeth says that this is a hyperbole actually. All Neptune's ocean and all the seas in the world will not be able to wipe away the stains of blood which have been there on Macbeth's hands, even though he is trying desperately to hide the murder, but his psychological delirium is actually revealing his true character. ঠিক আছে so answer হবে after Duncan's murder. Okay, option A. এখানে কিন্তু কোনো ক্যারেক্টার বলে দেয়নি এখানে যদি ম্যাকবেথ না বলে দিত যদি লেডি ম্যাকবেথ থাকতো তাহলে আবার তার এটা প্লটটা চেঞ্জ হয়ে যেত ঠিক আছে তখন কিন্তু তার এক্স্যাক্ট কোন ঘটনার পর তিনি বলছেন সেক্ষেত্রে কিন্তু আবার তার সিন এবং অ্যাক্টটা চেঞ্জ হয়ে যেত যেহেতু এখানে লেডি ম্যাকবেথ মেনশন করা নেই তাই অরিজিনাল স্পিচটা যেহেতু ম্যাকবেথের থেকে আসছে তাই আমরা এটার ফার্স্ট স্পিচটাকেই ধরবো যখন প্রথমবারই কোটটা আমরা ম্যাকবেথের মুখে শুনছি ঠিক আছে প্রশ্নের ভাষা কিন্তু খুব কেয়ারফুল থাকবে যে ভাষাটা কিভাবে দেওয়া হচ্ছে কারণ প্রশ্নের ভাষা যদি ঠিকমতো ইন্টারপ্রিটেশন না হয় তাহলে কিন্তু ভুল হয়ে যায় দেখো আবার ম্যাকবেথেরই স্পিচ আসছে ও ফুল অফ স্করপিয়ন্স ইজ মাই মাইন্ড ডিয়ার ওয়াইফ কথাটা বলে দিচ্ছে যেটা লেডি ম্যাকবেথের স্পিচ হতে পারে না তাহলে দিস মাস্ট বি স্পোকেন বাই ম্যাকবেথ দিস মাস্ট হ্যাভ বিন আটার্ড বাই ম্যাকবেথ তাহলে কখন তিনি এই কথাটা বলছেন ও ফুল অফ স্করপিয়ন্স ইজ মাই মাইন্ড ডিয়ার ওয়াইফ রেফার্স টু গিল্ট ওভার ডাঙ্কান অ্যাংজাইটি ওভার ব্যাংকো ঠিক আছে ফিয়ার অফ ম্যাকডাফ অ্যান্ড টর্মেন্ট ফ্রম উইচেস ঠিক আছে এটা যখন তিনি বলছেন তখন he was already apprehending that Banco might be the obstacle. Banco might be এবং তিনি জানেন যে the three witches have predicted the fact that Banco's descendants will be the future king. So this actually presupposes the banquet scene and as a result of which the answer will be anxiety over Banco. Okay, anxiety over Banco. Option B. তারপরটা দেখো দ্য অ্যাপারিশন দ্যাট টেলস ম্যাকবেথ নান অফ ওমেন বর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ কোন অ্যাপারিশনটায় এই স্টেটমেন্টটা এই প্রফেসিটা করা হচ্ছে যে নান অফ ওমেন এবং এটাই হচ্ছে একটা বলতে পারো অ্যাম্বিগুয়াস স্টেটমেন্ট ইট ইজ স্টিপড ইন ইকুইভোকাল ল্যাঙ্গুয়েজ যে নান অফ ওমেন বর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ অ্যাকচুয়ালি ম্যাকডাফ ওয়াজ আ সিজেরিয়ান চাইল্ড অ্যান্ড ম্যাকবেথ ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্যাট সো বার্নামউড যখন আমরা দেখছি যে ম্যালকমস আর্মি মেন they are cutting off, they are chopping off the woods and they are
entering the Dunsinane castle. So that effectively proves this prophecy that none of women born shall harm Macbeth till Burnham Wood moves. ঠিক আছে, তো এখানে কোন আনসারটা হবে? দ্য আনসার উইল বি আ ব্লাডি চাইল্ড। ঠিক আছে, অ্যান আর্মড হেড, আ ব্লাডি চাইল্ড, আ ক্রাউন চাইল্ড উইথ ট্রি। তাহলে লাস্ট ওয়ানটা হচ্ছে ওই বার্নামুডকে রেফার করছে। তাহলে এই যে প্রফেসিটা এটা কিন্তু ব্লাডি চাইল্ড আনসার হবে। আনসার উইল বি অপশন বি। ওকে, আনসার উইল বি অপশন বি। এগিয়ে গেলাম। তোমরা পুরো প্লেটা পড়লেই এই চারটে প্রফেসি তোমরা দেখতে পাচ্ছ, এই চারটে অ্যাপারিশন সিন। অল দিজ আর অ্যাপারিশনস অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি প্রিসাপোজিং ফিউচার ইভেন্টস। আর্মড হেড, ব্লাডি চাইল্ড, ক্রাউন চাইল্ড উইথ ট্রি অ্যান্ড ব্যাঙ্কোস গোস্ট। ঠিক আছে, দিজ আর দ্য 4 apparitions that we get to see in course of the play Macbeth, and ironically all these 4 apparitions are visualized. Apparition মানে তো it is a kind of a hallucination, এবং চারটের ক্ষেত্রেই মিলটা হচ্ছে all of them were visualized by Macbeth. ঠিক আছে, এগিয়ে যাব। Next হচ্ছে the moving wood of Burnham is fulfilled by option A, soldiers carrying bows, a natural storm, witch's illusion, a forest fire. আমি আগের প্রশ্নের উত্তরটা বলার সময় এটা আলোচনা করেছি যে ম্যালকমস আর্মি, they cut off the woods and they use the branches of the trees. So answer will be soldiers carrying bows. Bows মানে the branches. And that eventually proves the prophecy of the witch that no man born of woman. So that actually refers to Macbeth, who was a Caesarean child, and Malcolm's army soldiers, they cut off the branches of the trees and they intruded the Dunsinane castle. They got into the Dunsinane castle. So that in itself proves the final prophecy of the witches, and that actually symbolizes or it epitomizes the final nail in the coffin for Macbeth, and Macbeth's decline was almost complete. এগিয়ে গেলাম। চোদ্দ নম্বর প্রশ্ন, এটা রেডিমেড প্রশ্ন। ম্যাকবেথ ইজ স্লেন বাই, আনসার কি হবে? ম্যাকডাফ। নেক্সট হচ্ছে লেডি ম্যাকবেথ স্লিপ ওয়াকিং সিন ইনক্লুডস দ্য ক্রাই। কোন কথাটা তার স্লিপ ওয়াকিং সিনে আমরা বারবার দেখছি যে এই ধরনের একটা ব্লাড স্টেইনড ইমেজ। ঠিক আছে, দেখো ব্লাড দিয়েই সব কটা আছে, কিন্তু এক্স্যাক্ট ফ্রেজোলজিটা কি? আউট ড্যাম্ড স্পট। আমি একটু আগেই বললাম যে এই ইমেজারিটার উপর আবার প্রশ্ন পাবো। ঠিক আছে, যে তোমার এগুলোকে লেট মোটিভ বলা হয়। তোমরা যারা লেট মোটিভ কথাটার সাথে পরিচিত নও, আমি একটু বলে দিই। লেট মোটিভ জিনিসটা হচ্ছে যে ইমেজারিসগুলো, দ্য ইমেজেস উইচ রেকার। ঠিক আছে, ইমেজেস উইচ রেকার। ঠিক আছে, তোমরা একটু ওয়ার্ডটাকে সার্চ করে নিও। লেট মোটিভ মানে হচ্ছে যে ইমেজগুলো বারবার প্লেতে ফিরে আসছে। তার মধ্যে 1 নম্বরে থাকে ব্লাড, এই জন্য গোরি ইমেজেস। ঠিক আছে, গোরি কথাটার মানে হচ্ছে ব্লাড ইমেজেস। দেন দ্য অ্যাপারিশন অফ দ্য ড্যাগার। ঠিক আছে, নেক্সট স্লিপ, রোবস, অ্যানিমাল ইমেজারিজ, এইগুলো কিন্তু অবশ্যই পড়বে। পুরো প্লেটাতেই সিম্বলিজম, ইমেজারি দে আর রেপ্লিট উইথ। ঠিক আছে, সো যখন আমরা পড়ব কতবার এই গড়ি ইমেজেস ব্যবহার হচ্ছে, কতবার ড্যাগারকে ব্যবহার করা হচ্ছে, স্লিপ ইমেজেস কতবার ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে, বড় ড্রোপস কতবার ইউজ করা হয়েছে, এইভাবে আমরা যদি পড়ি তাহলে আমাদের মানে উই উইল হ্যাভ আ ফার্ম গ্রিপ ওভার the tools. Images are basically they are the tools by which the dramatists try to reveal the psychology of the protagonist. ঠিক আছে, just like the speech, the images are also a tool. ঠিক আছে, a very effective tool for the psychological revelation and the character portrayal. ঠিক আছে,
এগিয়ে গেলাম। The play closes with Malcolm inviting all to his coronation at Scone. ঠিক আছে, এটা যারা ফ্যাকচুয়ালি প্লেটাকে পড়েছো তাদের কাছে সোজা লাগবে যে ঘটনার যে আমি বললাম যে পুরো প্লেটা যদি না পড়া সম্ভব হয় সিন ওয়াইজ, ঠিক আছে, অ্যাক্ট 1 সিন 1 থেকে শুরু করে একদম শেষ অবধি তোমরা একটা সিন ওয়াইজ একটা প্লট স্ট্রাকচার তৈরি করে নাও, ওয়ান লাইনার দিয়ে দিয়ে তৈরি করে নাও, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ফ্যাকচুয়াল ডেটা দিলে, ফ্যাকচুয়াল কোয়েশ্চেন করলে সেগুলোকে হিট করতে সুবিধা হবে। ধরো একটা স্টেটমেন্ট দিয়ে বললো কত নম্বর অ্যাক্টের কত নম্বর সিনে এই স্টেটমেন্টটা করা পাওয়া যায় এবং কে এটাকে আটার করছে, ঠিক আছে, মেনলি লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ, এদের মুখ দিয়েই পুরো প্লেটা বেশিরভাগটা আমরা শুনছি, তার সাথে বাকি ক্যারেক্টার্সরাও রয়েছে। যখন তোমরা ম্যাকবেথ পড়বে তখন এই ম্যাকবেথের ক্যারেক্টারাইজেশনের মধ্যে যে যে ক্যারেক্টারের মুখ দিয়ে বেশিরভাগ স্পিচ রয়েছে সেইগুলোকে হাইলাইট করে নাও। বিশেষ করে ম্যাকবেথের সলিলকি, লেডি ম্যাকবেথ স্পিচেস আর ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগিয়ে গেলাম। ব্যাঙ্কোস গোস্ট অ্যাপিয়ার্স, অপশন এ, অ্যাট দ্য করোনেশন অ্যাট দ্য ব্যাঙ্কোয়েট। তাহলে ব্যাঙ্কোস গোস্ট ব্যাঙ্কোয়েট, দেখো নামেরও কি সুন্দর মিল রেখেছে, ব্যাঙ্কো এবং ব্যাঙ্কোয়েট, ঠিক আছে। দিস ইজ দ্য বিউটি অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এবং দ্য চয়েস অফ ওয়ার্ডস, ব্যাঙ্কো নামটার সাথে ব্যাঙ্কোয়েট নামটার মিল রাখা হয়েছে, কারণ ওই ব্যাঙ্কোয়েট সিনটাতেই প্রথমবার রিভিলড হচ্ছে Macbeth's guilt, Macbeth's guilty mind that he had already committed a murder is revealed before all the guests who come at the coronation party thrown by Lady Macbeth to celebrate Macbeth's ascent to the throne of Scotland. ঠিক আছে, এগিয়ে যাব, এবং which is again a case of dramatic irony. Lies but a walking shadow, a poor player is spoken by, কে বলতে পারে এই কথাটা? Lies but a walking shadow, a poor player is spoken by after Lady Macbeth's death. অবশ্যই এটা ম্যাকবেথ বলছে, এবং কোন সিচুয়েশনে বলছে? After the death of Lady Macbeth, ঠিক আছে। Macbeth realizes the nihilistic, there is a nihilistic philosophy in this line. Macbeth realizes the meaninglessness of life, যে জন্য আমরা এই ফেমাস কোটটাই শেষ হচ্ছে এইভাবে যে ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি সিগনিফাইং নাথিং। সো দিস ইজ আ নিহিলিস্টিক আউটলুক, ঠিক আছে। দিস অ্যাকচুয়ালি যদি বলে যে হোয়াট ইজ দ্য ফিলসফি অফ দিস লাইন, ঠিক আছে, হোয়াট ইজ আ ব্রডার ফিলসফিক্যাল লেসন দ্যাট দ্য ড্রামাটিস্ট পোর্ট্রেস থ্রু দি লাইন, তাহলে আনসারটা হবে নিহিলিজম, ঠিক আছে। নিহিলিস্টিক ফিলসফি, যেটাকে আমরা বলি দ্য ফিলসফি অফ meaninglessness, nihilistic philosophy, meaningless existence of life. Life is meaningless, almost like Nietzsche, German philosopher Nietzsche philosophy eta. So meaninglessness of life. Next one, Macbeth's fatal flaw. What is the hamartia of Macbeth? এটা যারা ম্যাকবেথ অন্তত একবার পড়েছো তাদের পড়া উচিত। ভল্টিং অ্যাম্বিশন, যেটা আমি বলছিলাম, এক্সপোজিশন টু ট্র্যাজিক ক্যাথারসিস। দ্য অনলি ফ্ল দ্যাট ম্যাকবেথ that is attributed to Macbeth is his vaulting ambition, his ambition which brings the worst out of him. He was a great general, he was valorous, he was courageous, he was loyal to the king, but once he hears the prophecy of the witches, his mind takes an evil turn, and it is his vaulting ambition. Why the ambition is vaulting? The word vaulting has this catastrophic impact, ঠিক আছে। যেভাবে সেটা রাইজিং অ্যাকশনে যায় সেভাবেই আবার সেটা ফলিং অ্যাকশনে চলে আসে, ঠিক আছে। যেমন রাইজিং অ্যাকশন, and here we have the falling action, falling action. তাহলে এই যে একটা ক্লাইম্যাক্সে যাচ্ছি আমরা, এবং ক্লাইম্যাক্স থেকে ফল হচ্ছে, এই জন্য এটাকে ভল্টিং অ্যাম্বিশন বলা হচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্নে যাব। দ্য লাইন ডাবল ডাবল টয়েল অ্যান্ড ট্রাবল, কি সুন্দর দেখো একটা সাউন্ড এফেক্ট রয়েছে, ডাবল ডাবল টয়েল অ্যান্ড ট্রাবল ইজ
chanted in কোনটা হবে কোথায় কথাটা বলা হচ্ছে where do we have this particular statement the line double toil and trouble তোমরা আনসার করো আমি সময় দিচ্ছি নিজেরা আনসার করো দেখি তোমরা ঠিক আনসার করতে পারো কিনা প্রত্যেকে এই এমসিকিউগুলো যখন দেখছো নিজেদেরকে একটু এক্সারসাইজ করো যে নিজেদের নলেজ লেভেল আমরা ঠিক উত্তরটা দিতে পারছি কিনা আমি তো উত্তর বলে দেবই কিন্তু পরীক্ষাটা তো আমি তোমাদের সাথে তোমাদের হয়ে দিতে যাব না তোমাদের নিজেদেরকেই উত্তরগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে তাহলে দেখো এই যে লাইনটা মনে করো তো কোথায় কখন বলা হচ্ছে এই লাইনটা এর যে সিচুয়েশনাল ভ্যালিডিটিটা বোঝো ঠিক আছে হোয়াট ইজ দ্য সিচুয়েশনাল সিগনিফিকেন্স অফ দিস লাইন এবং যে শব্দগুলোকে পান করা হচ্ছে ডাবল শব্দটাকে দুভাবে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তো ওয়্যার ক্যান ইট বি দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তর আছে ঠিক আছে আমরা যদি একটু খুঁটিয়ে পড়ি ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এগুলো না পারার কোনো কথা নয় একটু টেক্সচুয়াল রিডিংটা কিন্তু একটু মানে খুব কেয়ারফুল হতে হবে এবং খুব মেটিকিউলাসলি পড়তে হবে অন্তত একবার ম্যাকবেথ এত বড় একটা প্লে তো আমি জানি যে এত অল্প সময়ে পুরো প্লেটা হয়তো কভার করা তোমাদের পক্ষে ডিফিকাল্ট সেই জন্য প্রথম থেকেই আমি বলেছিলাম যে টেক্সট পড়ো বেসিক্যালি যেগুলো পোয়েট্রি পার্ট রয়েছে প্লেটাও বেসিক্যালি পোয়েট্রি বলা যায় কারণ শেক্সপিয়ার যে ল্যাঙ্গুয়েজে লিখছেন দ্যাট ইজ সো পোয়েটিক ইন ইটস এসেন্স ঠিক আছে তাহলে আনসার কী হবে এটা অ্যাক্ট 4 সিন 1 ঠিক আছে ডাবল টয়েল অ্যান্ড ট্রাবল ঠিক আছে মানে এটা ম্যাকবেথ নিজেই বলছেন অ্যাক্ট 4 সিন 1-এ জাস্ট বিফোর মার্ডারিং ডাঙ্কন হি ওয়াজ আন্ডার দিস moral scruple he was under this moral turmoil where he himself has this psychological conscientious pangs of conscience যেটাকে বলি the conscientious বলতে পারো যে conflict between good and bad Macbeth is a great general he has great faith in his own abilities but ever since he hears the prophecy of the witches there is a disintegration within his own self and that is why Macbeth acknowledges he psychologically acknowledges the fact that the greater the ambition is the greater the trouble is ঠিক আছে ওকে আমরা এবার এগিয়ে যাব আমাদের অনেকগুলো 70 questions are there so we need to be a little fast next আমরা যাচ্ছি Arms and the Man এ Shaw subtitled Arms and the Man as কি হবে anti romantic comedy ঠিক আছে এটা পড়া উচিত Raina hides Blanchely behind কি হবে a curtain next Blanchely shocks Raina by craving what chocolate ঠিক আছে কারণ চকলেট ক্রিম সোলজার নামটার মধ্যেই আমরা বুঝতে পারছি যে ফর জর্জ বার্নার্ড শ shows through Blanchely that in war food is more important than ammunition ঠিক আছে and chocolate is the symbol of food chocolate symbolizes food which according to Shaw is more important for survival rather than a mere show of bravery ঠিক আছে Major Petkoff's notorious obsession is with a new electric bell ঠিক আছে এটা যদি মেজর পেটকফ না থাকে মিসেস পেটকফ হতো তখন এটা আনসার হতো লাইব্রেরি ঠিক আছে কিন্তু মেজর পেটকফের ক্ষেত্রে the new electric bell basically this is a satire of the so called upper middle class people and George Bernard Shaw is trying to bring the audience out of their comfort zones and he is laughing at such idiosyncratic values of the upper middle class. Sergius is satirized as romantic hero, knight errant, cavalry charge, fool, all the above. Answer hobe all the above. সবকটাই সার্জিয়াস সম্বন্ধে ব্যবহার করা হয়েছে romantic hero, knight errant, then cavalry charge, fool and all the above. ক্যাভালরি চার্জ ফুলের জন্যই ডন কুইকজোটের সাথে তাকে তুলনা করা হয় রোম্যান্টিক হিরো আগাগোড়াই আমরা জানি যে অ্যান্টি রোম্যান্টিক কমেডি যেহেতু Shaw tries to satirize Shaw tries to mock at the classical view of war which worships war which glorifies war for its for the bravery and for the courage or the valor of the soldier but here George Bernard Shaw shows through a pragmatic soldier like Blanchely that in war survival is more important than a mere show of bravery and that is why Sergius এর মধ্য দিয়েও তিনি
পরবর্তী সময় আমরা দেখছি যে as the play unfolds, Sergius himself gets disillusioned and he realizes the hollow futility of such glorified perception of war, and as a result of which Sergius is the boot of irony of the playwright, and that is why he is called a romantic hero, as if it is a slur, as if romantic hero howata jeno mane it is kind of, it induces the sarcastic treatment of the dramatist. Knight errant মানে errant কথাটার মানে হচ্ছে erroneous, someone who is faulty, and cavalry charge full, চার্জিং অ্যাট উইন্ডমিলস, যে জন্য তাকে ডন কুইকজোটও বলা হচ্ছে, ডন কুইকজোটের সাথে তুলনা করা হচ্ছে। অল দি অ্যাবাভ হবে রাইট আনসার। লুকা দ্য মেড আলটিমেটলি ম্যারিজ, এটা প্লে পড়লেই জানা যায়। আলটিমেটলি ম্যারিজ কী হবে? সার্জিয়াস হবে, কারণ লুকা চরিত্রটার মধ্য দিয়ে শ ইজ অ্যাকচুয়ালি সাবভার্টিং দ্য সোশিও কালচারাল ভ্যালুজ, দ্য যে সমাজের যে তোমার সাবঅল্টার্ন যে রিপ্রেজেন্টেটিভ হচ্ছে লুকা অ্যান্ড নিকোলা, and the rich and aristocratic classকে represent করছে Sergius and Raina. So ultimately shows a romantic union which is overlapping the class structure, ঠিক আছে, যেখানে সার্জিয়াসের সাথে রাইনার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আলটিমেটলি দেখছি যে সার্জিয়াস অলসো বিকামস বোর্ড উইথ রাইনা and she goes on to marry Luca, because Luca is a practical young woman, she is intelligent, she is manipulative, and on the other hand Raina realizes the sham, the misconceptions that are associated with love and war, and she ultimately goes on to marry Bluntschli, who is again a pragmatic soldier. তো এইভাবেই আর কি পুরো প্লটটাকে সাজানো হচ্ছে, এবং এটার মধ্য দিয়ে ড্রামাটিস্টের কোন স্বার্থটা চরিতার্থ হচ্ছে, which greater intent of the dramatist is getting fulfilled, he is trying to subvert, কি বললাম কথাটা, subvert social class differences, ঠিক আছে। The war depicted as Serbo-Bulgarian war, এটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, তোমরা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন, থিমেটিক কোয়েশ্চেন দুটো রকমই করবে। নেক্সট হচ্ছে Bluntschli's profession at the end is revealed as a professional soldier, a mercenary soldier, মানে who goes to the battlefield not driven by any romantic ideology, rather for the need of money, ঠিক আছে। The play's critique of romanticized war is symbolized chiefly through Rainer's illusions versus Bluntschli's realism, ঠিক আছে, এটা নিয়ে কথা বললাম এতক্ষণ। দ্য ফ্রেজ চকলেট ক্রিম সোলজার রেফার্স টু কী হবে? ব্লাঞ্চলি, ঠিক আছে, এগুলো ইজি ছিল প্রশ্নগুলো। এবারে যাচ্ছি জাস্টিস, গ্যালসওয়ার্থ ইজ জাস্টিস। প্রথমেই বলে রাখি, আমি পুরো প্লেটা পড়ানোর তো সুযোগ হয়নি, এটুকু বলে রাখি যে পুরো প্লেটার যে নামকরণ, দ্য ভেরি টাইটেল জাস্টিস ইজ দ্য বিগেস্ট আইরনি, বিকজ জাস্টিস ইজ অ্যান organized injustice, and through this play John Galsworthy is trying to make a campaign against the faulty prison system, the legal or penal system which was prevalent in England in those days, ঠিক আছে। তো Galsworthy's justice critiques primarily জুরি সিস্টেম আছে, প্রিজন সিস্টেম আছে, ক্যাপিটাল পানিশমেন্ট আছে, ডাইভোর্স লজ আছে। তাহলে আমাদের আনসার হবে প্রিজন সিস্টেম, কারণ লিগাল সিস্টেমকেই এখানে ক্রিটিসাইজ করা হচ্ছে। It sort of exposes the loopholes of the contemporary legal and penal system which was prevalent in England, ঠিক আছে। 1910 এটা লেখা হচ্ছে, so early 20th century তে। Then Falder is employed as কি হবে? a clerk, ঠিক আছে। এগুলো যারা টেক্সট পড়েছো, পাসের জন্য যারা অ্যাপিয়ার করছো তাদের উদ্দেশ্যে বলি, টেক্সট ভালো করে পড়ো। জন গ্যালসওয়ার্থিস যে প্লেটা রয়েছে জাস্টিস, যেটা আমি একটু আগে বললাম, জাস্টিস ইটসেলফ ইজ আ ফর্ম অফ ইনজাস্টিস, ঠিক আছে, কারণ দ্যাটস হোয়াট দ্য প্লে ইজ অল অ্যাবাউট। এখানে দুখানা পারসেপশন, একদিকে হচ্ছে দ্য অথরিটেটিভ কনজারভেটিভ orthodox view of law, and on the other hand there is a humane perspective, যেখানে আমরা দেখছি যে the central character, the protagonist Falder is actually a victim of circumstances, ঠিক আছে। সেখানেও আমরা দু ধরনের পার্সপেক্টিভ দেখছি, একদিকে আমরা জেমস হাউকে দেখছি, আরেকদিকে আমরা ওয়াল্টার হাউকে দেখছি, ঠিক আছে। দুজনের মধ্যেই একটা ইডিওলজিক্যাল অ্যান্ড দেয়ার ইজ আ ডিফারেন্স অফ পার্সপেক্টিভ। একজন বলছে যে কেউ যখন ক্রাইম করছে, ক্রাইম মাস্ট বি জাজড not in terms of the situational provocations or the circumstantial provocations, but it should be judged in merit of the crime only, ঠিক আছে। But on the other hand there is a human perspective, যেখানে আমরা দেখছি যে ফ্যালডারকে
একজন ইউনিভার্সাল ভিকটিম হিসাবে দেখানো হচ্ছে, যে ফ্যালডার হু অ্যাকচুয়ালি হ্যাড আ নোবেল ইন্টেনশন বিহাইন্ড দ্য ক্রাইম, দ্যাট অফ ব্রিংিং আ woman out of an abusive marriage, is actually paying the cost, and once he gets into the solitary confinement, he becomes a victim of the justice system itself, and he becomes a hardened criminal who commits another crime in order to escape from social isolation. তো এইভাবে পুরো প্লট স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এবং মনে রাখতে হবে যে নামকরণটার মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারি যে জাস্টিসকে অ্যাকচুয়ালি ক্রিটিসাইজ করা হচ্ছে, এবং জাস্টিস সিস্টেমের মধ্যে যে লুপহোলসগুলো রয়েছে সেগুলোকে এক্সপোজ করা হচ্ছে। আচ্ছা, এগিয়ে যাব। নেক্সট হচ্ছে দ্য ফরজারি ফ্যালডার কমিটস ইজ ফর কী হবে, মানি ফর গ্যাম্বলিং এসকেপিং উইথ রুথ, অপশন বি। নেক্সট হচ্ছে ফ্যালডার্স ট্রায়াল জাজ ইজ জাস্টিন রেন, জাস্টিস ফ্লয়েড, আনসার উইল বি অপশন বি, জাস্টিস ফ্লয়েড। নেক্সট হচ্ছে দ্য প্রিজন সিন ড্রামাটাইজেস সলিটারি কনফাইনমেন্ট সাইকোলজিক্যাল টোল, এখানে টোল মানে হচ্ছে ইম্প্যাক্ট। আমরা বলি না যে ইট ইজ হ্যাভিং আ টোল অন মাই বডি, ওভার এক্সারসাইজ ক্যান হ্যাভ আ টোল অন ইউর বডি। তাহলে সলিটারি কনফাইনমেন্ট কতটা ভয়ঙ্কর হতে পারে, তার কি সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল ইম্প্যাক্ট হতে পারে, সেটা ওই প্রিজন সিনে দেখানো হচ্ছে, ঠিক আছে, উইচ ইজ অলসো কল্ড দ্য সাইলেন্ট সিন, যেখানে স্পিচ নেই কোনো। ট্রুথ এবার হচ্ছে রুথস পজিশন ইজ a married woman seeking escape from an abusive husband. Next হচ্ছে which act presents the most harrowing picture of prison discipline, ঠিক আছে, বলো এটা কি হবে, বলো, নিজেদের একটু উত্তর করতে হবে, দেখি আনসার করো। আই উইল চেক ইন ইউটিউব, দেখি কজন সঠিক উত্তর দিতে পারে। কোয়েশ্চেন নাম্বার 37, ট্রাই করো। আচ্ছা, কয়েকজন সঠিক উত্তর দিয়েছে। 37, ইয়েস, দ্য আনসার উইল বি 37C, অ্যাক্ট 3, ঠিক আছে, হ্যারোয়িং পিকচার ইন প্রিজন ডিসিপ্লিন, যেটাকে আমরা সাইলেন্ট সিন বলছি, বা দ্য সলিটারি কনফাইনমেন্ট, যে সময় ফ্যালডারকে একটা কনসেন্ট্রেশন, যে এখানে একটা সলিটারি ক্যাপটিভিটির মধ্যে রাখা হচ্ছে, সলিটারি কনফাইনমেন্টে রাখা হচ্ছে। নেক্সট হচ্ছে ফ্যালডার্স ডেথ অকার্স বাই সুইসাইড লিপ, সে একটা বাড়ির সেকেন্ড ফ্লোর থেকে ঝাঁপ দেয়। দ্য ফাইনাল ওয়ার্ড অফ দ্য প্লে জাস্টিস ইজ আটার্ড উইথ, কী হবে 39, কী হবে, হোয়াট শুড বি দ্য আনসার ফর 39, বলো। ইয়েস, রাইট, 39B, আইরেনি, ঠিক আছে, জাস্টিস একটু আগেই আমি বললাম, ইট ইজ অ্যান আইরেনি, দ্য ভেরি ক্যাপশন ইটসেলফ ইজ অ্যান আইরেনি, বিকজ জাস্টিস ইজ অ্যান অর্গানাইজড ইনজাস্টিস। দ্য প্লে ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন রিফর্ম ডিবেটস কনসার্নিং, কী হবে 40, কী হবে বলো 40, what should be the right answer? 40A, solitary confinement. চলে আসছি She Stoops to Conquer এ। The subtitle of She Stoops to Conquer is Mistakes of a Night. একটু ফাস্ট যাব, সময় শেষ হয়ে আসছে। The central mistake arises from Marlowe's believing Hardcastle's house to be কী হবে an inn or a tavern. 42 কী হবে 42, what should be the right answer for 42? 42A, an inn. Tony Lumpkin misdirects Marlowe and Hastings at the ale house, 43A, 43A, yes, 43A. Kate Hardcastle stoops by, pretending to be her own কী হবে cousin, speaking rustic dialect, running away to London, disguising as a maid, option A. She pretends to be a barmaid, and that's what the stratagem is, ঠিক আছে। Marlowe's paradoxical character is কী হবে shy with gentlewomen, bold with barmaids. Next হচ্ছে Mr. Hardcastle complains of Marlowe treating him like a servant innkeeper. Next, Tony deceives his mother, Mrs. Hardcastle, by driving her in circles to believe she is far from home. The jewel subplot involves Mrs. Hardcastle keeping them for Constance, Tony selling them, Hastings pawning them, and Kate using them as dowry. তাহলে 48 কী হবে 48, yes, 48B, Mrs. Hardcastle keeping them for Constance. Marlowe realizes his error when Kate reveals herself as Hardcastle's daughter. The play closes with কী হবে, the play closes with question number 50B, question number 50B, Kate and Marlowe's union. চলে আসছি Riders to the Sea. Riders to the Sea set in Aran Islands,
The play is written by James Singh. Riders to the Sea is technically কি হবে a one act tragedy. Next হচ্ছে the central theme is man's struggle against the sea. Moria is an aged mother of sons lost to the sea. The last surviving son before Bartlett's death is number 56. What should be the answer? Yes, 56C, Bartley. Next হচ্ছে the opening of the play centers on কি হবে the search for Michael's body. The search for Michael's body, harvest festival, wedding song, village quarrel. Option A should be the right answer because আমরা প্রথম সিনেই দেখতে পাচ্ছি যে there is a bundle of stockings which Nora is trying to hide at the attic. So the search for Michael's body should be the right answer. Next হচ্ছে Michael's death is confirmed by number 58. Number 58 কি হবে confirmed by the discovery of clothes in Donegal. যেটা আমি বললাম bundle of stockings. Kathleen and Nora are কি হবে Moria's daughters. The symbolic animal that causes Bartlett's death is আমাদের যদি আমরা একটু মরিয়া যে ইমেজটা দেখেছিল the red mare is followed by the grey pony. The red mare in which Bartlett was riding and the grey pony on which Michael was riding. That's what Moria's prophetic vision was. The hallucinating vision was. ঠিক আছে তাহলে the symbolic animal that causes Bartlett's death কি হবে কোন অ্যানিমালটা বার্টলেট ডেথের জন্য রেসপন্সিবল ছিল এক্ষেত্রে আমরা 60A করব ঠিক আছে ব্ল্যাক 60B করব আর রেড মেয়ার যেটা আমি বললাম যে কে কোনটা মানে যখন আমরা ফাইনাল স্প্রিংওয়েল সিনটা দেখছি তো মরিয়া সিজ the red mare followed by the grey pony. তাহলে রেড মেয়ারটা কে চালাচ্ছিল বার্টলে মানে till then Bartlett was the living son and grey pony was having Michael on top ঠিক আছে তাহলে Michael was already dead by then তার মানে কি life was chased by death, so which actually referred to the imminent death of Bartlett, right? The imminent death of Bartlett তাই এখানে আনসার হবে the red mare. Next হচ্ছে the role of the sea is a backdrop only, a fate-like antagonist. Option B should be the right answer. যদি Moria protagonist হয় তাহলে the sea has to be the antagonist, the villainous character. এবার আইডেন্টিটা কোথায়? The sea is both life giver and life taker. It is the sole source of life for the Aran Islanders. At the same time, the sea is also the destroyer in chief that devours all 6 of Moria's sons. ঠিক আছে Moria's lament compares her suffering to কি হবে the Virgin Mary, Queen Deirdre, Oedipus and Cassandra. What should be the right answer? এটা একটু intertextual question. বাকিগুলো ট্র্যাজিক ক্যারেক্টার তাদের সাথে যদি তোমাদের পরিচয় না থাকে আনসার করাটা ডিফিকাল্ট হয়ে যাবে কেন আমরা অপশন এ করব এটা কেন ভার্জিন মেরির সাথে তুলনা করছি why the answer Virgin Mary is justified because Moria becomes a universal mother ঠিক আছে in her suffering and in her stoic acceptance Moria eventually becomes a universal mother and she sort of transcends her microcosm to become a macrocosmic character. She is not just representing the Aran Islands, rather she becomes a universal mother, and that's why she goes on to give such a wonderful statement by saying no man at all can be living
forever. So by saying this, Moria transcends herself from the microcosm of Aran Islands towards a macrocosm, right? And that is why she is a universal mother, and that's why hence the comparison with Virgin Mary. Next one, and আর বেশি বাকি নেই, 70টা বলেছিলাম করাবো, অলরেডি আমরা 63 তে চলে এসেছি। The keening in the play refers to কি হবে, peasant family traditional Irish mourning wail, wail মানে চিৎকার করে কাঁদা, ঠিক আছে, cry loud. Bartley insists on living despite কি হবে, Bartley insists on living despite. Moria's premonition, premonition মানে জানো তো যেটা মনে আমরা বাংলায় বলি না কু ডাকছে, ঠিক আছে, ominous symbols which ominous thoughts. A storm warning from the priest, ঠিক আছে, storm warning from the priest, মানে priest মানে ওদের কাছে priest হচ্ছে বলতে পারো the guardian, ঠিক আছে, and the priest is actually making warning to, giving a warning to Bartley that there will be some kind of turbulence in the sea. Despite that, Bartley goes on to take on the perilous seas, and in the process he loses his life. So Bartley insists on leaving despite a storm warning from the priest. Option B will be the right answer, ঠিক আছে। Next হচ্ছে 65, Singh's language in the play is marked by archaic Elizabethan diction. এটা হবে option B, Hiberno English rhythm of Irish speech. It's a local dialect, the Hiberno English rhythm of Irish speech. সেই জন্য ওদের ইংলিশটা আমরা দেখছি যে there is a dialectical English, ঠিক আছে, অপশন বিটা মনে রাখো, ঠিক আছে। The answer will be the Hiberno English dialect, the rhythm of Irish speech. The title Riders to the Sea refers to option A, mythic horsemen, fishermen who ride animals to the seashore, men fated to perish at the sea. Answer কি হবে 66C, ঠিক আছে। This is a conflict between men who are the representative of the living world and that of the sea, nature, ঠিক আছে, the fury of nature pitted against the resilience of human beings. So all riders are actually the representatives of suffering humanity. They are fighting against the onslaught of nature, the fury of nature, which is epitomized by the sea. The climax of the play is, climaxটা কিভাবে আসছে, Moria's acceptance of fate after Bartley's death, the discovery of Michael's clothes, the priest's arrival, the storm breaking. বলো 67 কি হবে, A, Moria's acceptance of fate after Bartley's death, ঠিক আছে। This is the right answer, যেখানে মরিয়া বলছেন যে no man can be living forever. The climax of the play is Moria's acceptance of fate after Bartley's death. Bartley মারা যাওয়ার সাথে সাথে যেটা আমি বললাম যে Moria transcends herself from a mother who loses all her men folks to the sea to not just a mother of a family but also to a universal mother, to a mother archetype, ঠিক আছে, এটাকে লিটারেচারে বলা হয় মাদার আর্কেটাইপ, যেখানে মরিয়ার ওই ইউনিভার্সাল ডাইমেনশনটা সে রিচ করছে। সময় কমে আসছে, আমাদের এবার সেশনটা শেষ করতে হবে। তো বিফোর আই লিভ আরও তিনটে প্রশ্ন দেখিয়ে দিই। দ্য ড্রামাটিক স্ট্রাকচার রিজেম্বলস অ্যারিস্টটলিয়ান ট্র্যাজেডি কম্প্রেসড ইন্টু ওয়ান অ্যাক্ট, যেখানে আমরা 3 ইউনিটিজের কথা বলতে পারি, দ্য 3 ইউনিটিজ অফ টাইম প্লেস অ্যান্ড অ্যাকশন, ঠিক আছে। সেই জন্য আনসার হবে অপশন এ, অ্যারিস্টটলিয়ান ট্র্যাজেডি কম্প্রেসড ইন্টু ওয়ান অ্যাক্ট। নেক্সট এগিয়ে যাব। Moria's final words express revolt against God, resignation and peace, hope of Bartley's return, a curse on the sea. বলো কি হবে, resignation and peace,
Moria is not rebelling. Moria is not a rebellious character, though she has the silent resilience of a mother. She has the patience, she has the great endurance, but she is ultimately resigning herself to her own lot. ঠিক আছে, the resignation and peace কেন, কারণ after losing all her men folk, all her male members, she is actually at peace because she realizes that the sea will not be able to take anything away from her, and that's why resignation and peace should be the right answer. Okay. Which critic praised Riders to the Sea at the perfect modern tragedy? এটা একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন দেওয়া হয়েছে, এই ধরনের প্রশ্ন তো আসতে পারে, তো কোনটা করব আমরা, নামগুলো আমরা একটু সবিস্তারে দেখে নিই। which critic praised Riders to the Sea as the perfect modern tragedy? ঠিক আছে, ওয়ান অ্যাক্ট প্লে হচ্ছে দ্য লেটেস্ট ফর্ম অফ ট্র্যাজেডি, তাহলে কার কথা এখানে আমরা বলবো? ঠিক আছে, হু উইল বি রেফার টু? ঠিক আছে, একটু নিজেরা বলার চেষ্টা করো। আনসার নাম্বার 70, দ্য আনসার দেখো, এটা ক্লু রয়েছে, তিনিও আইরিশ, দ্য আনসার উইল বি WB Yeats। ঠিক আছে, WB Yeats, কারণ এটা মনে রাখতে হবে যে জেএন সিং অ্যাকচুয়ালি ওয়েন্ট টু অ্যারান আইল্যান্ডস after being suggested, after being recommended by WB Yeats. Both were Irishmen and both were part of the Irish literary revival. So যদিও তোমরা যদি নাও জানো তাহলে make a wild guess and go for WB Yeats. There is an Irish connection. As I said, both of them were part of the Irish literary movement. So the answer will be WB Yeats, William Butler Yeats, যার একটা কবিতাও আমাদের সিলেবাসে রয়েছে, Whilst Once at Cool. So that is presentation of 70 quick fire questions from all the dramas that we have, all the plays that we have in our syllabus. Hopefully এই সেশনটা তোমাদের fruitful হবে for the understanding of the play and for a quick fire understanding of what sort of questions that you may expect from the 4 plays that we have in pass and honors. তো এই প্রশ্নগুলো দেখো, এই প্রশ্নগুলো দেখে একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করো মনে মনে, যে ফ্যাকচুয়াল ডিটেলস, থেম্যাটিক ডিটেলসকে কীভাবে কনভার্জ করে কোয়েশ্চেন আসতে পারে, এবং অ্যাক্টগুলো, সিনগুলো অনুযায়ী প্লেটাকে মনে রাখার চেষ্টা করো। এখন যা সময় আছে 2 সপ্তাহ, তোমরা পুরো প্লেগুলো তো আর পড়তে পারবে না, তো একটা ক্রোনোলজি তৈরি করে নাও, একটা সিকোয়েন্স অফ ইভেন্টস ধরে তোমাদের পড়াশোনাটা করো। ঠিক আছে, বিশেষ করে ড্রামার ক্ষেত্রে। ওকে, আজকে এখানেই শেষ করলাম। অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস. Hopefully this session will be a good enough session for you to prepare for the upcoming exams.